সাকিবের দেশে ফেরার ইস্যুতে আমিনুলের রেড সিগন্যাল, টাইগার অলরাউন্ডার নিজের পায়ে মারলেন কুড়াল। অস্ট্রেলিয়ায় মিরাজের শতকের পর স্পটলাইটে হাসানের বোলিং, মূল সিরিজের আগেই তেতে আছে অজিরা, চিন্তায় টাইগার্স ওপেনিং। ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচেও হারের শঙ্কায় টাইগাররা, কোচ সোহেলের আশা মূল টেস্টে বাজিমাত করবে ওরা। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। অবশেষে সাকিব আল হাসানের দেশে ফেরার শেষ সম্ভাবনাটুকু শেষ হয়ে গেল। তবে অন্য কেউ নয়, নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন সাকিব। ক্রিকেটার সাকিবের জন্য এতদিন দেশে ফেরার পথ থাকলেও স্বৈরাচারের সহযোগী সাকিব সেই দরজায় নিজেই সিলগালা করে দিয়েছেন। দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অভিভাবক আমিনুল হকও এবার জানিয়ে দিয়েছেন সাকিবের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই। বিস্তারিত শেখ আশিক জানাচ্ছেন। হাজার সুযোগ পেয়েও শুধরায় না যে একদিন সে হারিয়ে যায় নিজেরই স্বভাবে। লাইন দুটো যেন হুবহু মিলে যায় সাকিব আল হাসানের সাথে। কেবলমাত্র ক্রিকেট খ্যাতির কারণেই সাকিবকে শুধরানোর সুযোগ দেয়া হয়েছে বারবার। দেশের নিষিদ্ধ দলটার সাবেক এমপি হওয়ার পরও সরকার দলের বহু সমর্থক থেকে শীর্ষ নেতাকেও সাকিবের জন্য দরদ দেখা গেছে। অনেকেই একাধিকবার বলেছেন সাকিবকে দেশে ফেরার সুযোগ করে দিতে হবে, কিন্তু সাকিব কি তাদের মুখ রক্ষার কথা একবারও চিন্তা করেছেন? এতদিন সাকিবকে নিয়ে মিশ্র মত ছিল, কিন্তু গত 5 আগস্ট তিনি যে কাজ করেছেন, এরপর মনে হয় না রাজনৈতিক স্বার্থ ছাড়া কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আর সাকিবের পক্ষে কথা বলবে। নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তার ছেলে জয় সহ দলটার শীর্ষ নেতাদের সাথে শুধু লাইভে এসে স্বৈরাচারের পক্ষেই নিজের অবস্থান পরিষ্কার করেননি, বরং পেইজে সম্প্রচার করে নিষিদ্ধ দলটার কার্যক্রম প্রচারণার অন্যতম মূল হোতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ওই লাইভের পর থেকে সাকিবের অবস্থান এখন বুঝতে বাকি নেই কারোরই। দেশের আইকনিক ফিগার হিসেবে যার উচিত ছিল নিষিদ্ধ দল থেকে সরে এসে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া, সে কাজ না করে তিনি এখন তাদের অন্যতম হাতিয়ার। তাই তো একসময় যে আমিনুল হক বলতেন আমার সাথে যে অন্যায় হয়েছে সাকিবের সাথে যেন তেমন কিছু না হয়, সে তিনিই এবার জানিয়ে দিয়েছেন সাকিবের দেশে ফেরার কোনো সুযোগ নেই। সাকিবের বিষয় নিয়ে আমরা খেলোয়াড় বিবেচনায় আমরা অত্যন্ত নমনীয় এবং অত্যন্ত সহনশীল ছিলাম। বাট যখন সাকিবকে দেখেছি যে স্বৈরাচারের স্টেজে কিংবা স্বৈরাচারকে নিয়ে সে নিজে মন্তব্য করছে, কথা বলছে, তখন আমার কাছে মনে হয় যে আর এটার আর কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। এখন তাকে যদি দেশে ফিরতে হয় সেটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই তাকে ফিরতে হবে, এর বাইরে আসলে আমার কিছু বলার নেই। সাকিবকে ফেরানোর জন্য বহুবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সাকিব বাস্তবতাকে এমন জায়গায় নিয়ে গেছেন সেখান থেকে এখন ফিরে আসা অসম্ভবই বলা চলে। এখন আর আসলে আমরা খেলোয়াড় সাকিবকে আর আমরা আসলে বিবেচনা করতে চাই না। সে এখন স্বৈরাচারের একজন সাহচর্য হিসেবে তিনি কাজ করছেন। 24 জুলাই যে রক্তের বন্যা বয়ে ক্ষমতার মসনদ দখল করে রাখার শেষ চেষ্টা করেছিল নিষিদ্ধ আওয়ামী লীগ, সেই রক্তের দাগ লেগে আছে সাকিব আল হাসানের হাতেও। আর সবশেষ কার্যক্রমের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন ভুল নয়, ইচ্ছে করেই স্বৈরাচারের পক্ষে আছেন। শেখ আশিক, 71। অস্ট্রেলিয়ার মিরাজের শতকের পর স্পটলাইটে আছেন হাসান মাহমুদের বোলিং। প্রস্তুতি ম্যাচে সেরা ব্যাটিংটা হয়নি সাদমান মুমিনুলের। ওপেনিং নিয়ে যেন চিন্তা বাড়িয়ে দিলেন তানজিদ তামিম। অন্যদিকে মূল সিরিজের আগে ব্যাট হাতে যেন তেতে উঠেছে অজি ব্যাটাররা। প্র্যাকটিস ম্যাচের দ্বিতীয় দিনটা কেমন ছিল তাই জানাচ্ছেন আবু নাইম। মর্নিং শোজ দ্য ডে কথাটার একটা ভালো উদাহরণ দিলেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে নেমে উইকেট দিয়ে দিনের শুরুটা করলেন। সেকেন্ড ডেতেও হাসানের বোলিংটা ফেছে দারুণ। 263 রান সামনে রেখে যতটুকু অজিদের আটকানো গেল সেটা হাসানের ওভারগুলোতেই হয়েছে।
2 উইকেটে 52 রানে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। নিজেদের মাঠ নামে ভারে এগিয়ে থাকা, সবকিছুতেই বাংলাদেশের চেয়ে ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড অস্ট্রেলিয়া। হোক না প্রস্তুতি ম্যাচ, তাতে কি অজিরা ওদের সহজাত খেলাটাই খেলেছে। বাংলাদেশের বোলাররা সেই চাপটা আবার সামলাতে পারেনি। মিডল অর্ডারে ওয়াইলি ডোনানরা যেভাবে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, তাতে টাইগাররা যেটুকু করার তা করেছে নতুন বলের ফায়দা নিয়ে। তাও নতুন বলের সুইংটা সামলে প্যাটারসন 50 ঠিকই তুলে নিয়েছেন, আর জ্যাক ক্লায়ারটনের 48 রানের ইনিংসটাও লম্বা সময় ভুগিয়েছে টাইগারদের। এত সব ব্যর্থতার দিনে স্বাগতিকদের একজনই টাফ টাইম দিয়েছেন, আর সেটা হাসান মাহমুদ। প্যাটারসন, জশ ফ্লিপ, রকি চিওলি সংখ্যার হিসেবে হাসানের 3 উইকেট, কিন্তু এর পেছনের গল্পটা সাফল্যের এবং তৃপ্তির। যে পিচে খালেদ আহমেদ, তাসকিনের মতো বোলাররা ঠিকঠাক পেরে ওঠেনি কিংবা সেরাটা দিতে পারেননি, সেখানে হাসান দেখিয়েছেন কিভাবে উইকেট আদায় করে নিতে হয়। বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে যদি বলি যে আমরা আসলে বোলিং হিসেবে আমরা সবাই ভালো বোলিং করার চেষ্টা করেছি, এবং আমি স্পেশালি লন্ডনেও ইউকের যে কন্ডিশন আছে এবং অস্ট্রেলিয়ার যে কন্ডিশন, দুটাকে আমি বলবো যে সিমিলার কন্ডিশন। সো আমি দুটাতেই বোলিং করে অনেক এনজয় করি এবং চেষ্টা করি যে লাইন মেনটেন করে সুইং যাতে থাকে, এবং নতুন বলে যদি আর্লি উইকেট পাই, সো ওই মেন্টালিটি নিয়েই বোলিং করি এবং চেষ্টা করেছি যে সেটা মেনটেন করার। 263 রানের হিসেবটা সামনে রেখে অস্ট্রেলিয়ার ব্যাটাররা যেভাবে ব্যাটিং করেছে, সেটা ওদেরকে দিন শেষে এগিয়েই রেখেছে। যদিও অল আউট হয়ে গেছে অজিরা, কিন্তু ততক্ষণে স্কোর বোর্ডে ওরা রান তুলেছে 355। এই পিচে যা বাংলাদেশের জন্য অনেক বেশি কঠিন। যেমন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। সাদমান এদিন সিঙ্গেল ডিজিটি পার করতে পারেননি। অন্যদিকে মুমিনুলও ফিরেছেন অনেকটা খালি হাতে। তবে তানজিদ তামিমের সামনে বৃত্তের বাইরে গিয়ে পারফর্ম করার সুযোগটা আসছে। যদিও প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নের পথ ধরেছিলেন তামিম, কিন্তু এদিন 7 রানে নট আউট থেকেছেন। সেই সাথে বাংলাদেশও 19 রানে 2 উইকেট হারিয়ে টিকে আছে খেলায়। দেখা যাক স্ট্রাইকদের বোলিংয়ের সামনে তৃতীয় দিনে কেমন করে টাইগাররা। টেস্ট ক্রিকেটে কাউকে ভরসা করতে হলে নামটা সবার আগে আসবে মুমিনুল হকের, কিন্তু ভিন্ন এক কন্ডিশনে প্র্যাকটিস ম্যাচ, সেখানে কতটা ঝালিয়ে নিতে পেরেছেন সেই প্রশ্নটা আসলে মুমিনুলের পক্ষে বলার সুযোগ নাই। কারণ প্রথম ম্যাচে 16 রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ফিরেছেন 6 রানে, তাও আবার বোল্ড হয়ে। মূল ম্যাচের আগে যা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ, সেটা আসলে ভালো বলার সুযোগ নাই। তবে ম্যাচের জন্য একটা ক্লিয়ার মেসেজ পাওয়া গেছে যে কোন পথে আগালে অজয়দের আটকানো যায় বা ওদের অ্যাটাকটা সামলানো যায়। আবু নাইম, 71। ডারবাইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচেও হারের শঙ্কায় টাইগাররা। যদিও কোচ সোহেল ইসলাম বলছেন প্র্যাকটিস ম্যাচ দিয়ে টেস্ট ম্যাচের বিচার করলে হবে না, বাংলাদেশ এবার ভালো করবে অস্ট্রেলিয়ায়, এমনটাই তার বিশ্বাস। নাহিয়ান বিন জাসিমের রিপোর্ট। মুখটা চেনা যায়। একটা সময় ছিলেন টিম টাইগার্স ডেরায়, এখন মালায়ান টাইগার্সের দায়িত্বে, অর্থাৎ মালয়েশিয়া ক্রিকেট দলের হেড কোচ হিসেবে। মিরপুরে হোয়াটমোর এমন একটা সময়ে যে সময়টায় তার সাবেক টিম বাংলাদেশ অস্ট্রেলিয়ায়। মজার বিষয়, টাইগাররা সবশেষ টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল এই হোয়াটমোরের অধীনেই 2003 সালে, 23 বছর আগে। সময় বদলেছে, দায়িত্ব বদলেছে, ঠিকানাও বদলেছে, বদলাননি শুধু তিনি, ডেভ হোয়াটমোর। হোয়াটমোর না বদলালেও টেস্টে এই সময়ে বাংলাদেশ বদলে গেছে অনেকখানি। তবে টাইগারদের নিয়ে হোয়াটমোরের প্রত্যাশাটা আপাতত জানা যায়নি। জানা গেছে যাদের বিপক্ষে মালয়েশিয়া সিরিজ খেলতে এসেছে সেই এইচপি দলের হেড কোচ সোহেল ইসলামের। আমাদের দেখতে হবে যে আমাদের লাস্ট প্রিভিয়াস মানে রিসেন্ট পাস্টে আমরা আসলে কী ধরনের পারফর্ম করেছি। তো রিসেন্ট পাস্টের পারফরমেন্স এবং ধারাবাহিকতা যেটা আছে, তো এইটাই যদি আমরা ওখানে করতে পারি তাহলে তো বোঝাই যায় যে আগে যে আমরা খেলেছি তার থেকে অনেক ভালো আসলে আশা করছি। ডারউইনের 3 দিনের প্র্যাকটিস ম্যাচটা ছিল টাইগারদের জন্য এসিড টেস্ট, কিন্তু শান্তরা সেখানে ব্যাকফুটে। মিরাজ বাদে বাকি ব্যাটাররা সুবিধা করতে ব্যর্থ হয়েছে। অবাক হবেন না 3 দিনের ম্যাচটা যদি বাংলাদেশ হেরে বসে। তবে কি ডারউইন আর ম্যাকাই টেস্টে 23 বছর আগের পারফরমেন্সটাই উঁকি দিচ্ছে? দেখেন, প্র্যাকটিস ম্যাচ দিয়ে কোনো কিছু আসলে হিসাব করা ঠিক না। আমার কাছে মনে হয় যে নর্মালি অস্ট্রেলিয়াতে তো আর আমরা চিন্তা করতে পারবো না যে আমাদের দেশের মতন খুব ফ্রেন্ডলি, আমাদের জন্য ফ্রেন্ডলি উইকেট থাকবে। আমাদের জন্য ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ থাকবে, বলারদের জন্য আসলে চ্যালেঞ্জ থাকবে। কেন আপনারা জানেন যে আমাদের যারা পেস বলার আছে তাদেরকে ওরা ব্যাটসম্যানরাও অনেক চ্যালেঞ্জ দিবে। শুধু ওদের বলাররাই যে আমাদের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ দিবে সেটা না। তো চ্যালেঞ্জিং সিরিজ হবে আমাদের জন্য, এবং আমার কাছে মনে হয় ন্যাশনাল টিমে যারা খেলছে এখন, যারা আছে, তারা এই প্রস্তুতি নিচ্ছে যে কীভাবে এটা হ্যান্ডেল করবে।
তাইজুল মিরাজদের প্রিয় শিক্ষক সোহেল ইসলাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কন্ডিশনে তারা কেমন করবে সেই প্রশ্নে ভরসার কথাই শুনিয়েছেন শিষ্যদের নিয়ে। এখন আমি যদি পেস বান্ধব উইকেটে আমি যদি স্পিনারদের বলি যে ফার্স্ট ইনিংসের ফার্স্ট লাঞ্চের আগে এসে বল ঘুরাও আর উইকেট বের করে ফেলো, ইটস এ ডিফিকাল্ট আসলে। উইকেট যদি মনে করেন যে স্পিন বান্ধব হয় তাহলে আমার কাছে মনে হয় যে তাইজুল আছে, মিরাজ আছে, এরা ডেফিনেটলি ভালো করবে। যারা টেস্ট খেলে আমার কাছে এটা আমার যে তারা আসলে এই উইকেটে কোন সময় থেকে অ্যাডভান্টেজ পেতে থাকে, 4th ডে 5th ডে, এবং তখন একটা টার্গেট থাকে, ব্যাটসম্যানদের প্রেশার থাকে তখন উইকেটে। এখন আমাদের দেখা যায় যে স্পিনাররা ওইখানে গেল ফার্স্ট ইনিংসের ফার্স্ট আওয়ারের এই পরেই স্পিনার চলে আসছে, তখন তো আমি যদি ওইভাবে স্পিনারদের দেখি এবং বলি যে কেন পারছে না, তাহলে ইটস এ ভেরি ডিফিকাল্ট। জাতীয় দল নিয়ে কথা বললেও এদিন সোহেল ইসলাম সিরিয়াস এইচপি দল নিয়ে। শনিবার তারা মাঠে নামবে ডেভ ওয়াটমরের মালয়েশিয়ার বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টি20-তে। নাহিয়ান বিন জসিম, 71। লোকে কত কথাই বলে, আমরা জবাব দিই ব্যাটে। তাহিদ হৃদয় বোঝাতে চাইলেন বাংলাদেশি ব্যাটাররাও বড় ছক্কা মারতে জানেন। এলপিএলে 101 মিটারের বিশাল ছক্কা হাঁকিয়ে খুশি জাফনা কিংসের এই টাইগার। বলছেন সাকিব সহ গোটা দল তার ধারাবাহিকতা দেখে মুগ্ধ। দলকে জেতাতে চান এলপিএল এর ট্রফিটাও। শনিবার রাতে কলম্বোতে লঙ্কান প্রিমিয়ার লিগের মেগা ফাইনাল। শ্রীলঙ্কার কলম্বো থেকে সাইফুল রূপকের রিপোর্ট। 101 মিটার ছক্কাও এলপিএল এ মারলে ব্যাটে বলে ভালো লেগেছে, ছক্কাটা বড় হয়েছে। 4 ম্যাচে আপনার 4-এর চেয়ে 6 বেশি। সাহসের দরকার আছে। দ্য গ্রেট ম্যান সাকিব আল হাসান আপনার টিমমেট। এরকম অলরাউন্ডার প্রত্যেকটা টিমে থাকা দরকার। ভাবনা একটাই, চ্যাম্পিয়ন হওয়া। লঙ্কান প্রিমিয়ার লিগে তাহিদ হৃদয়কে বলা হচ্ছে রান মেশিন, দ্য ফিনিশার। 4 ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত, 4 ম্যাচে 3টাতে আনবিটেন, 30-এর গড়ে আছে দুটো, একটা 50 আর একটাতে 20-এর গড়ে, এবং 141 রান, 141ই গড়। স্ট্রাইক রেট 200-এর উপরে, 213। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আশা করব যে সামনে যে অপরচুনিটি আসলে ভালো করার। বাট অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে তো আমার রোলটা টিমকে যতটুকু কন্ট্রিবিউট করা যায় চেষ্টা করছি আমার দিক থেকে। হয়তো বা সবসময় হয় না, বাট এরকম ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে ভালো করতে পারলে অবশ্যই ভালো লাগা কাজ করে। 4 ম্যাচে আপনার 4-এর চেয়ে 6 বেশি। অনেকেই বলে যে বাংলাদেশের প্লেয়াররা ছক্কা মারতে পারেন না, মাসেলস কম, কিন্তু আসলে ছক্কা মারতে কি লাগে? স্কিল লাগবে, টাইমিং দরকার, সব কিছুরই প্রয়োজন আছে, সাহসের দরকার আছে। অবশ্যই আমাদের মনে করি যে ছক্কা সবাই মারতে পারে আমাদের দেশে, বাট অনেকে অনেক কথা বলবে, এটাই স্বাভাবিক। আমাদের এই স্টেট চেক করলে দেখা যাবে লাস্ট ইয়ার আমরা এজ এ টিম হিসেবে ভালো করেছি। আশা করব যে সামনের দিকে আরও বেশি বেশি হবে ইনশাআল্লাহ। অনেকে তো তাকে তাহিদ হৃদয় বলছেন না, এখন ছক্কার রাজা বলছেন। 101 মিটার ছক্কাও এলপিএল এ মারলেন, আসলে ছক্কা মারার রহস্য কি? তেমন কিছু না। যেটা 101 মিটার হয়েছে এটা তো যখন মেরেছি তখন জানতাম না, বাট ব্যাটে বলে ভালো লেগেছে, ছক্কাটা বড় হয়েছে। 80 মিটার 85 মিটার তো ইউজুয়ালি সবাই মারে, মানে 101 মিটার ওই ছক্কাটা মারার পর মনের ভিতর কেমন লেগেছে, বা ব্যাটে কানেকশনটা হওয়ার পর? বল যখন ব্যাটের মাঝখানে লাগে তখন অবশ্যই একটা ভালো ফিলিংস কাজ করে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে ব্যাটে লাগার পরে মানে বড় 6 হয়েছে, বাট আমার কাছে মনে হয়নি যে 101 মিটার 6 হবে। পরে তো খেলা শেষে শুনলাম যে 101 মিটার 6 হবে। জাফনা কিংস ফাইনালে দ্য গ্রেট ম্যান সাকিব আল হাসান আপনার টিমমেট, তার সাথে কি আলোচনা হয়? সে কতটা আপনার ব্যাটিং দেখে খুশি? কোন জায়গাটা টিপস দিচ্ছে? না, খুশি, সবাই খুশি আছে, টিম থেকেও সবাই খুশি। যখন টিম রেজাল্ট করে তখন সবাই খুশিই থাকে। আর একটা ম্যাচ বাকি আছে, আশা করব যে এই ম্যাচটা ভালোভাবে শেষ করবো। সাকিব আল হাসান টিমে থাকলে তো আর কমফোর্ট জোন থাকা যায় নাকি? হ্যাঁ অবশ্যই, এরকম অলরাউন্ডার প্রত্যেকটা টিমে থাকা দরকার এবং প্রত্যেকটা টিমেই আছে। যত অলরাউন্ডার বেশি থাকবে তত প্রত্যেকটা টিমের জন্যই ভালো হবে। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি লিগে ভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তারা, দলগুলো, কোচরা নজর রাখে। হৃদয় একটা লিগে ভালো খেলে তো অন্য লিগগুলোর দুয়ার খুলে যাবে। জানি না, এরকম যদি আমার রিজেকে থাকে হয়তো বা হতে পারে, বাট এখন এটা নিয়ে ফোকাস করছি। সামনে ভবিষ্যতে কি হবে এটা বলতে পারছি না, বাট আমার যেটা কাজ যেখানে খেলি না কেন ভালো খেলার চেষ্টা থাকে সবসময়। লাস্ট ম্যাচ ফাইনাল স্যাটারডেতে তাহিদের ভাবনা কি? এখন পর্যন্ত তো 141 এভারেজ, মাত্র একটা ম্যাচ আউট হয়েছে। ভাবনা একটাই, চ্যাম্পিয়ন হওয়া। অ্যাজ এ টিম হিসেবে পুরো টুর্নামেন্টটা ভালো করেছে, তো আশা করব যে লাস্ট একটা ম্যাচ ভালো শেষ করবো ইনশাল্লাহ। অল দ্য বেস্ট। জি, তাহিদ হৃদয় এলপিএলে জাফনা কিংসের হয়ে খেলছেন, এবং ফাইনালের আগে তিনি যেভাবে দলকে কন্ট্রিবিউট করছেন, দলের জন্য যেভাবে ব্যাটিং করছেন, চান যে ফাইনালেও সেভাবে ঝড় তুলতে, দলের জয়ে অবদান রাখতে, এবং সাকিব হৃদয়ের হাতে এলপিএলের ট্রফি উঠবে সেটা হৃদয় আশা করছেন। সাইফুল রূপক, 71, কলম্বো, শ্রীলঙ্কা।
ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা দলকে 7 উইকেটে হারিয়ে ইমার্জিং ইনবাউন্ড ট্রাই নেশন সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল। শিরোপা নির্ধারণী ম্যাচে ইয়াং টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক সাউথ আফ্রিকা। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে পড়ে স্পোর্টস সাউথ আফ্রিকার ব্যাটাররা। ওপেনিং জুটিটা ভালো করার পরেও বড় স্কোর করতে ব্যর্থ হয় প্রোটিয়ারা। 166 রানেই অল আউট হয় তারা। বাংলাদেশের হয়ে 4 উইকেট নেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। 167 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শাহাদাত হোসেন দীপু ইরফান শুক্কুরের করেন হাফ সেঞ্চুরি। আর তাতেই 7 উইকেট হাতে রেখে ওদের হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জাকির হাসানের দল। হার দিয়ে শুরু করলেও অবশেষে 4 পয়েন্ট নিয়ে ফাইনালে উঠল ইমার্জিং টাইগাররা। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন। এর আগে একই ইস্যুতে কড়া অবস্থান নিয়েছিল বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। বিশ্বকাপ আয়োজনের জন্য বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনাকে কেন্দ্র করে ইনফান্তিনোর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলে ফিফপ্রো। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাভনেস জানিয়েছেন, ফিফাকে নেতৃত্ব দেওয়ার মতো প্রাতিষ্ঠানিক আস্থা হারিয়েছেন ইনফান্তিনো, তাই এখনই পদত্যাগ করা উচিত তার। যদিও আগামী বছরের মার্চে ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ ও শেষ মেয়াদে লড়ার কথা রয়েছে ইনফান্তিনোর। ফিফা সভাপতির কর্মকাণ্ডে ফিফার প্রতি খেলোয়াড়দের আস্থা মৌলিকভাবে ভেঙে পড়েছে বলে দাবি করেছে ফিফপ্রো। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদের অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।